বাংলাদেশকে চীন বড় অঙ্কের একটা ঋণ দিতে যাচ্ছে, এরকম পরিস্থিতি মোটামুটি নিশ্চিত। আমরা এর মধ্যে খবর দেখেছি যে $5 বিলিয়ন সমপরিমাণের ঋণ চীন ইউয়ানে দিতে আগ্রহী, চাইনিজ মুদ্রায়। আমরা জানি চাইনিজ মুদ্রা রেনমিনবি, কিন্তু এটার একক যেহেতু ইউয়ান, আমরা ইউয়ানই বেশি প্রচলিত। যাই হোক, এই ঋণটা আসলে সরকারের জন্য কতটুকু দরকার, কতটুকু ভালো হবে, বা এর মধ্যে কোনো স্ট্র্যাটেজিক ঝুঁকি আছে কিনা, এই প্রশ্নটা সবচেয়ে জরুরি। আমি আবারও বলছি, চায়না থেকে ইউয়ানে ঋণ নেওয়াটার মধ্যে স্ট্র্যাটেজিক প্রবলেম বা ঝুঁকি আছে। সেটা কেন আছে, কিভাবে আছে, সে আলাপটা করার জন্য এই ভিডিওটা। প্রাথমিকভাবে একটুকু জানাই যে ব্যাপারটা নিয়ে নাকি রিপোর্টে দেখলাম বেশ কিছুদিন থেকে আলোচনা হচ্ছিল, এবং আলোচনা হয়ে এখন মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আছে। চায়না বাংলাদেশকে ঋণ দেবে। এখন এই ঋণটা $5 বিলিয়ন সমপরিমাণ, সেটা কিভাবে দেবে, কত দিনে পরিশোধ করতে হবে, সুদের হার কত হবে, এই ধরনের টেকনিক্যাল ফাইনাল কিছু ইস্যু নিয়ে এখন যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। প্রধানমন্ত্রী চায়না যাবে আমরা জানি, আগে ভারত যাবেন, প্রভুর বাড়িতে আগে যাবেন, তারপর ভারতের নির্বাচনের হওয়ার কারণেও এই সব ডিলেড হচ্ছে। ভারতে যাবেন, ভারত করে তারপর চায়নায় যাবেন। চায়নায় গেলে সম্ভবত এই সম্পর্কে এই ধরনের একটা সমঝোতা হবে। দীর্ঘদিন থেকে চায়না বাংলাদেশের সাথে ইউয়ানে বাণিজ্য করার কথা, ভারত রুপিতে বাণিজ্য করার কথা, এসব বলছিল। এই প্রসেসটা কিভাবে কাজ করবে, চায়না বাংলাদেশকে এই পরিমাণে ইউয়ান দেবে, সরকারের কী লাভ হবে? এই মুহূর্তে আপনি যখন ইউয়ান হাতে পাবেন, আপনার তো ডলারের ক্রাইসিস আছে, এবং চায়নার সাথে আমরা প্রচুর জিনিস চায়নার কাছ থেকে আমরা ইম্পোর্ট করি। অঙ্কটা বিশাল, 22-23 এরকম সালগুলোতে আমরা $26-27 বিলিয়ন পার ইয়ার চায়না থেকে ইম্পোর্ট করেছি। প্রায় 1/3-1/4 বেশি তো বটেই ইম্পোর্ট করছি আমরা। $26-27 বিলিয়ন মধ্যে ওঠানামা করে আমরা আমদানি করেছি, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, মাত্র $68 কোটি 23 সালে, $1 বিলিয়ন না। তাহলে যেটা হলো, আপনি যেহেতু চায়না থেকে প্রচুর ইম্পোর্ট করেন, আপনার কাছে যদি ইউয়ান লোন পান, আপনি সেই $5 বিলিয়ন সমপরিমাণের যে বিল চায়নাকে আপনি মেটাতেন, আমরা ইলেকট্রনিক্স করি, শিল্পের কাঁচামাল করি, ক্যাপিটাল মেশিনারিজ করি, অনেক কিছু, আপনি ওই বিলটা ইউয়ান দিয়ে মেটাবেন। তাহলে যেটা হলো, আপনার কাছে ইনস্ট্যান্টলি ডলার দিতে হলো না। ইনস্ট্যান্টলি শব্দটা একটু মাথায় রাখুন। কিন্তু চায়নার তো ঋণ শোধ করতে হবে, কিভাবে আপনি শোধ করবেন? যখনই ইউয়ান নিয়ে আলোচনা হয়েছে, রুপি দিয়ে বাণিজ্যের আলোচনা হয়েছে, তখন এই আলোচনাটা বহু আগে আমি আলাদাভাবে করেছিলাম। আজকে একটু বলে রাখি, দুটো দেশের বাণিজ্যের পরিমাণ, আমদানি রপ্তানি যদি খুব কাছাকাছি হয়, তাহলে এটা এফেক্টিভ হয়, বিশেষ করে দুই দেশই লাভবান হয়। যদি এটা উল্টো হয়, এক দেশের সাথে আরেক দেশের বিপুল বাণিজ্য ঘাটতি আছে, ভারতের সাথেও আমাদের আছে, আমরা ইম্পোর্ট করে $15-16 বিলিয়ন, এক্সপোর্ট করে সাকুল্যে প্রায় $2 বিলিয়ন, কম বেশি $1.5 বিলিয়নের একটু বেশি। তো কি হলো, ধরুন আপনি এখন ইউয়ানে, আমরা ইউয়ান দিয়ে বুঝি, ইউয়ান আপনাকে দিল চায়না, আপনি এটা দিয়ে পরিশোধ করলেন। এটা তো ঋণ, চায়নাকে আপনি ঋণ পরিশোধ করবেন কিভাবে? টাকা দিয়ে। কি করবে চায়না টাকা দিয়ে? $5 বিলিয়ন, ও প্রতি বছর $68 কোটি। ও যদি আপনার কাছ থেকে $5 বিলিয়ন টাকা নেয়, আপনার এই $68 বিলিয়ন বিল পরিশোধ কত বছর লাগবে আপনি খেয়াল করেন তো। আর আপনি তার টোটাল ইম্পোর্টের, ওখান থেকে যত ইম্পোর্ট করেন, 1/4 মুহূর্তে আপনার এটা শেষ হয়ে যাবে। মোদ্দা কথাটা হচ্ছে, আসলে আপনাকে এই ইউয়ান নিলেন আপনি, কিন্তু আপনাকে চায়নাকে দিতে হবে ডলার। চায়না ডলার ছাড়া আপনার কাছ থেকে কিছু নেবে না। যখন প্রচুর এরকম মুদ্রা হয়, আমাদের অনেকের চোখে পড়েছে যারা একটু বেশি খোঁজ খবর রাখি, রাশিয়া থেকে রুবলে বাণিজ্য করছিল রাশিয়া এবং ইন্ডিয়ার কাছ থেকে প্রচুর রুপি পেয়েছে, কারণ রাশিয়া থেকে প্রচুর জ্বালানি তেল কিনেছে। এখন রাশিয়া ওই রুপি দিয়ে কি করবে? কারণ ইন্ডিয়া থেকে সে এত ইম্পোর্ট করে না। ইম্পোর্ট যেহেতু করে না, ওই রুপির কোনো ভ্যালু নাই। ইউয়ানের তো তাও একটা লিস্ট ভ্যালু আছে, সেটা হলো IMF যে কারেন্সি বাস্কেট করেছে, তার অ্যাকসেপ্টেড কারেন্সি, তার মধ্যে ইউয়ান একটা। বাকি মুদ্রাগুলো আমরা একটু আবারও জেনে রাখি: ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন এবং ইউয়ান। তো যেটা দাঁড়ালো, থাকলেই হয় না আসলে, প্রচুর ইউয়ানও যদি জমা হয়ে যায় কোনো কারণে, আপনি যদি প্রচুর এক্সপোর্ট করতেন চায়নাতে, প্রচুর ইউয়ান জমা হয়ে গেছে, আপনি চায়না ছাড়া অন্য কোথাও আসলে কেনা কঠিন, কারণ বাস্কেটে থাকলেই হয় না। আপনি অন্য কারো কাছ থেকে যখন ইম্পোর্ট করবেন, ধরুন আপনি আমেরিকা থেকে ইম্পোর্ট করবেন, সে যদি ইউয়ান নিতে না চায়, আপনি আসলে পারবেন না। পৃথিবীর খুব সামান্য বাণিজ্যের খুব সামান্য অংশই ইউয়ান দিয়ে ট্রেডেড হয়। সো যাই হোক, আমাদের এখানে সিচুয়েশনটা ভিন্ন। তার আপনাকে দিনের শেষে ডলার দিয়েই এই $5 বিলিয়ন সুদসহ পরিশোধ করতে হবে। লাভ কি আছে? হ্যাঁ, একটু লাভ আছে।
আপনি এই যে ইউয়ান নিলেন, এই ইউয়ানটা $5 বিলিয়ন আমদানি বিল আপনি পরিশোধ করতে পারছেন, যেটা এই মুহূর্তে এই ইউয়ানের $5 বিলিয়ন ঋণ যদি না পেতেন আপনাকে $5 বিলিয়ন সমপরিমাণের ডলার দিয়ে পরিশোধ করতে হতো। এখন চায়না যদি একটু লম্বা সময় দেয় তাহলে কিন্তু সরকারের জন্য এক অর্থে এই মুহূর্তের রিজার্ভের ওপরে চাপ বেশ খানিকটা কম পড়বে, কারণ আমরা বিরাট একটা অংশ চায়না থেকেই ইম্পোর্ট করি। এই $5 বিলিয়ন চাপ কমে গেল, ধরলাম ওরা একটু লম্বা সময় দিল এবং সুদের হার যদি একটু কম রাখে, এটা সেই অর্থে সরকারের জন্য রিজার্ভের দিক থেকে পজিটিভ। সরকার সেই সিদ্ধান্ত নিতে পারে। চায়নাও আগ্রহী। চায়না আগ্রহী কেন? চায়না আসলে দীর্ঘদিন থেকে চাইছে তার মুদ্রায় ট্রানজ্যাকশন যাতে বেশি করা যায়। আপনি যদি গ্লোবাল সুপার পাওয়ার হতে চান, আপনাকে আসলে আপনার মুদ্রা লাগবে, আপনার মুদ্রার ডমিনেন্স লাগবে। আমি ডলারকে এখনই ফেলে দিতে হবে বলিনি, কিন্তু একটা বিরাট চাঙ্ক অফ ইন্টারন্যাশনাল ট্রেড আপনি ইউয়ানে করছেন। এই পরিস্থিতিতে যাওয়ার আগে বা মানুষ ইউয়ানকে তার রিজার্ভ মুদ্রা হিসাবে ধারণ করছে যথেষ্ট পরিমাণ, সেটা হওয়ার আগ পর্যন্ত আপনি আসলে সেরকম পাওয়ার হবেন না। ফলে চায়না চাইছে বিভিন্ন সময়, সে রাশিয়ার সাথে ট্রেড এখন ইউয়ানে করার চেষ্টা করছে এবং রাশিয়াও বেশ কিছু, আমরা জানি যে ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়াকে ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম যেটা সুইফট সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে অনেক দেশ রাশিয়ার সাথে চায়নার পেমেন্ট সিস্টেম দিয়ে এবং চায়না মুদ্রায় বাণিজ্য করছে। সুতরাং চায়না চাইছে যত বেশি সম্ভব ইউয়ানে বাণিজ্য হোক। এর মধ্যে চায়না বাংলাদেশকে ইউয়ান দেবে কি দেবে না এটা নিয়ে একটা ঝুঁকির প্রশ্ন থাকতে পারত। সেটা হচ্ছে এই কারণে, যেহেতু বর্তমান সরকার এই দফায় ক্ষমতায় আসার পর থেকে ব্লাইন্ডলি ইন্ডিয়াকে সাপোর্ট করছে, ইন্ডিয়া যা বলছে তাই করছে। এবং আমি গতকালই একটা ভিডিও বা দুদিন আগে একটা ভিডিও করে দেখিয়েছি যে চায়না যে মানে তার পাখির চোখ করেছিল যে প্রজেক্টটা তিস্তা প্রজেক্ট, সেটাও শেষ পর্যন্ত আসলে ইন্ডিয়া ঝুলিয়ে দিয়েছে। সো চায়নার খেপে যাওয়ার কারণ আছে, এবং চায়না খেপে দেব না। কিন্তু আবার চায়নার যেহেতু অন্য একটা ইন্টারেস্ট আছে যে আমি আমার $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান যদি দেই, ইউয়ানকে আমি মুদ্রা হিসাবে আরও বেশি চালু করে ফেলতে পারবো। এই বিবেচনায় চীন ঋণটা দিতে চাইছে এবং ঋণটা সম্ভবত দেয়া হবে। কিন্তু এখানেই ঝুঁকির জায়গাটা, এখানে একটা কৌশলগত ঝুঁকির প্রশ্ন আছে। চায়না যদি সরকারকে $5 বিলিয়ন ডলারের ঋণ দিয়ে দিত, এটা নিয়ে আমেরিকার বা ইন্ডিয়ারও মাথা ঘামানোর কিছু ছিল না। আমাদের মনে থাকার কথা, রাশিয়ার যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওটার মূল যে ঋণ চুক্তি সেটার পেমেন্ট এখনও শুরু হয়নি, কিন্তু আরও কিছু পেমেন্ট বাংলাদেশকে এখনই দিতে শুরু করতে হয়েছিল এবং বাংলাদেশ সেটা দিতে পারছিল না। বাংলাদেশ চাইনিজ পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ইউয়ানে মানে রাশিয়াকে মূল্য পরিশোধ করতে চেয়েছিল, কিন্তু দেখা গেছে পরবর্তীতে এটা নিয়ে আমেরিকাতে রিপোর্ট হয়েছে পত্রপত্রিকায় এবং সেটা নিয়ে বাংলাদেশ সরকারের উপরে এতটাই চাপ এসেছিল শেষ পর্যন্ত সেই পেমেন্টটা দিতে পারেনি বাংলাদেশ। এই পরিস্থিতি, যদিও এখানে শুধু ইউয়ান ব্যবহার করা প্রধান কারণ না, আপনি রাশিয়াকে পে করছেন। রাশিয়াকে যেহেতু ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম থেকে বাইরে রাখা হয়েছে, সেখানে আপনি রাশিয়াকে পে করছেন, সেটা মেজর ইস্যু ছিল। কিন্তু ইউয়ানের যে সিস্টেম সেটা এফেক্টিভ হচ্ছে, এটাও পশ্চিমাদের মাথা ব্যথার বড় একটা কারণ। সুতরাং বাংলাদেশ এইভাবে ভবিষ্যতে আরও যদি একই চর্চা শুরু করে, এটা তো মাত্র শুরু হলো, বাংলাদেশের ডলার ক্রাইসিস কাটছে না এবং চায়না এই ঋণটা দেওয়ার পর তার ঋণের ইনস্টলমেন্টগুলো যদি বাংলাদেশ সুদে আসলে ঠিকঠাক মতো মোটামুটি দিয়ে যেতে পারে, একই রকম ঋণ বাংলাদেশ আরও পাবে। একই রকম ঋণ বাংলাদেশ যদি আরও পায়, এই ইউয়ান আরও মুদ্রা হিসাবে জারি থাকবে, চালু থাকবে এবং এটা এক্সাম্পল হতে থাকবে। এটা একই রকম ঋণ আরও বিভিন্ন দেশে, চায়নার প্রভাবের অনেক দেশ আছে এবং আমরা জানি আফ্রিকার অনেকগুলো দেশ চায়নার ঋণ নিয়ে সংকটে পড়েছে। সুতরাং আমাদের এই কাছেই শ্রীলঙ্কা, তারা অন্যান্য অনেক ঋণ অনেক ছিল, কিন্তু চায়নার ঋণও একটা বিরাট ইম্প্যাক্ট ফেলেছে। তো তাদেরকেও আপনি নতুন করে এরকম ইউয়ানে ঋণ দিয়ে সেটা পরবর্তীতে আসলে ডলারে ফেরত পাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হবে, যাতে আপনার ইউয়ান মুদ্রা হিসাবে অনেক বেশি এফেক্টিভ এবং অ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং আমরা যদি কৌশলগত এই দিকটা বিবেচনা করি, এই ঋণটা জাস্ট কিছু পণ্য কেনা না, এমনকি শুধু পণ্য চায়না ডিকটেট করতে চাইতে পারে। যেমন ধরুন আপনি যে পণ্য চায়না থেকে নিচ্ছেন সেটা তো পে করছেনই, কিছু পণ্য আপনাকে চায়না গছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। যে পণ্য আপনি এর মধ্যে ইন্ডিয়া থেকে হয়তো কিনছিলেন, আপনি এই পণ্য হয়তো আমেরিকা থেকে বা ইউরোপ থেকে কিনছিলেন, এমন কিছুও সে ইনক্লুড করতে চাইতে পারে, যেহেতু সে আপনাকে ঋণ দিচ্ছে এবং যেহেতু আপনি সংকটে আছেন, আপনার এখন টাকা লাগবে। সো ওই চাপও তার জায়গা থেকে তৈরি হতে পারে। সুতরাং সব কিছু মিলে এই ঋণটা দিনের শেষে
একটা কৌশলগত দিকও আছে। আমি আগে বলেছি, আবারও বলছি, এটা যদি জাস্ট ডলারে চায়না আপনাকে দিয়ে দিত, তাহলে আর এটা এতটা স্ট্র্যাটেজিক বিষয় হয়ে দাঁড়াতো না। ইউয়ানে হওয়ায় স্ট্র্যাটেজিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। হয়তো ফর দ্য টাইম বিং এই ঋণটা সরকার নিলেও খুব মেজর সমস্যা হবে না, কিন্তু এই ঋণটাও আমাদের এখানে চায়না, ইন্ডিয়ার সাথে আমেরিকা তো আছেই, যে ক্ল্যাশটা তৈরি হয়েছে, যে ক্ল্যাশের একটা প্রক্সি বাংলাদেশ পরিণত হয়েছে প্রক্সিতে, সেটার মধ্যে নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থাকবে। কারণ আপনি ইন্ডিয়া, আমেরিকা প্রত্যেকেরই টার্গেট হচ্ছে চায়নার ফুটপ্রিন্ট যত কমানো যায় বাংলাদেশে। এরকম একটা ঋণ চায়নার ফুটপ্রিন্ট বাড়াবে এবং একই রকম ঋণ আবার এনে ফুটপ্রিন্ট আরও বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করবে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক সংকট সহসা কাটছে না, বহু দীর্ঘ সময় ধরে ওটা চলবে। কারণ $5 বিলিয়ন খুব বড় অঙ্কের কিছু না, এটা কিছুটা রিলিফ আপনাকে দেবে। আমি রিপিট করি, এক মাসে মানে সব রকম রেস্ট্রিকশান দেওয়ার পরও এক মাসে আমরা এখনও $5.5 বিলিয়ন লোন করি। তার মানে যে এক মাসের মতো একটা বিষয়, এটা এক মাসের কাছাকাছি একটা বিষয়, একটু ব্রিদিং স্পেস দেবে। কিন্তু ভবিষ্যতে এটা চলতে থাকতে পারে। এটাই ইনফ্যাক্ট ইন্ডিয়া এবং আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।